আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দৃষ্টি 24 স্পোর্টস ইনসাইটের আরেকটি নতুন এপিসোডে। আপনাদের সাথে আছি আমি সমীহ রায় এবং আমাদের অতিথি হিসেবে আজকে রয়েছেন অনফিল্ড উইথ ফাইমের ফাইম। তো ফাইম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি ভালো আছেন? জি। তো গতকালকে আমরা দেখলাম ইংল্যান্ডের স্কোয়াড ঘোষণা করেছে, যেখানে ইংল্যান্ড ফ্যানরা একটু রাগ করলেও করতে পারে। সেখানে থমাস টুকেল একটু কন্ট্রোভার্সিয়াল স্কোয়াডটা আমরা দেখতে পেয়েছি। তো আপনার কি মনে করছেন, থমাস টুকেল কোন ট্যাকটিক্সের দিকে আসলে আগাচ্ছে তার এই স্কোয়াডটি নিয়ে? প্রথমত মানে থমাস তুখেল যে স্কোয়াডটা ঘোষণা করেছে, এরপরে ব্যাপারটা আসলে এমন হয়ে গিয়েছে যে পুরো সোশ্যাল মিডিয়া কয়েক ভাগে বিভক্ত হয়ে তার এগেনস্টে ফাইট করতেছে। মানে তার পক্ষে খুবই কম মানুষ রয়েছে। এখন এটার কারণও রয়েছে, কারণ আপনি ইংল্যান্ডে ক্লাব বেজ যে একটা বিশাল ফ্যান বেজ রয়েছে, সেখানের অনেকগুলো ইন্ডিভিজুয়াল হিরোকেও আপনি বাদ দিয়ে দিয়েছেন। ইউ ক্যান টক অ্যাবাউট ফিল ফোডেন, ইউ ক্যান টক অ্যাবাউট পালমার, ইউ ক্যান টক অ্যাবাউট আর্নল্ড। সো এছাড়াও বেশ কিছু আন্ডাররেটেড নাম যারা মোটামুটি ভালোই পারফর্ম করেছে, তারাও বাদ গিয়েছে। এখন আমার যদি ইনিশিয়ালি জিজ্ঞেস করে একদম ছোট করে ফার্স্ট ইমপ্রেশন অ্যাবাউট দ্য স্কোয়াড, আই ফিল লাইক দিস স্কোয়াড ইজ গুড। কিন্তু এটা হচ্ছে একটা সার্টেন প্ল্যান বেসিসে, একটা ম্যানেজারের নিজস্ব প্ল্যানে করা। সো এখানে আসলে স্টারডমের থেকে বেশি প্রোফাইলকে আসলে প্রায়োরিটি দেওয়া হয়েছে। এবং আমি ইচ অ্যান্ড এভরি পজিশনে যদি তাকাই যাদেরকে নেওয়া হয়েছে, আই ফিল লাইক যে না, প্রোফাইল ওয়াইজ বেশ কিছু গোছানো ট্যাকটিক্যাল সেট আপে আসলে তুখেল আসলে এখানে এগোতে পারবেন। রেদার দেন আমি যদি চিন্তা করি তাদের জায়গায় আমি যদি সেই স্টার প্লেয়ার্সদের নিতাম, তাহলে হেভি স্কোয়াড হতো, বাট প্রোফাইল ওয়াইজ কিন্তু তুখেল সম্ভবত যেটা যাচ্ছিলেন সেটা নাও পেতে পারতেন। তো অ্যাগেন আমি বলবো যে স্কোয়াডটা যথেষ্ট পরিমাণে ভালো, বাট যেহেতু ইংল্যান্ডের এত মিডিয়ার বিপক্ষে সে চলে গিয়ে স্কোয়াড দিয়েছে, তো বলা যায় যে একটা রিস্কি ডিসিশন। যদি ওয়ার্ল্ড কাপে সেটা ক্লিক না করে, হতে পারে তুখেলের চাকরি নিয়ে টানাটানি বেঁধে যেতে পারে। আমরা যদি কিছু প্লেয়ারের দিকে লক্ষ্য করি, যেমন লিভরোমেন্টো, তো সেই জায়গায় আমি মনে করি আমাদের যে ইউনাইটেডের যে হ্যারি ম্যাগুয়ের ছিল, সে কিন্তু একটি অসাধারণ সিজন কাটিয়েছে। তো সেখানে সে কিংবা হচ্ছে ট্রেন্ট আর্নল্ডের মতো ডিফেন্সিভ লাইন যখন আপনি রাখতেন, আই গেস ইংল্যান্ড টিমটা তখন আরও বেশি শক্তিশালী হলেও হতে পারতো। লিভারম্যানতোর কথা বলার আগে একটু বললেন, এই যদি ম্যাগুয়ারের কথা আমি যদি বলি, সেক্ষেত্রে অবভিয়াসলি ম্যাগুয়ারে ইংল্যান্ডের জার্সিতে সবসময় মোটামুটি একটা ভালো পারফরমেন্স করে গিয়েছে। সো আমি আসলে সেক্ষেত্রে ম্যাগুয়ারকে ইংল্যান্ড জার্সিতে খুব বেশি একটা যে কমপ্লেইন করবো, সে জায়গায় কিন্তু আসলে ম্যাগুয়ারে রাখে নাই টিল নাও। মোটামুটি কিন্তু সে ইউনাইটেডে যতটাই আপনি মাঝখান দিয়ে বেশ কিছু সময় আপনি ট্রল করতে পারেন, তার বাজে সময় গিয়েছে, বাট ন্যাশনাল টিমে কিন্তু সে মোর অর লেস পারফর্ম করে গিয়েছে। এবার কথা আসে হচ্ছে যে ট্রেন্ট আর্নল্ডকে নিয়ে। দেখেন, আর্নল্ডের স্পেশালিটিটা হলো সে কিন্তু হচ্ছে মানে মিডফিল্ডে যদি আমি বলি ইনভার্ট করে সে জায়গায় ভালো সাপোর্ট প্রোভাইড করে, অ্যান্ড সে অফেন্সেও তার বল ডেলিভারিগুলো মারাত্মক, এতে কোনো ডাউট নেই। কিন্তু আপনি যদি তার ডিফেন্সিভ অ্যাট্রিবিউটস নিয়ে চিন্তা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য কপালে চিন্তার ভাঁজ পড়ে যাবে। আমার কাছে যেটা মনে হয়েছে, তুখেল সেক্ষেত্রে একটু ব্যালেন্সড প্রোফাইল চাচ্ছিলেন। সো রিস জেমস সেখানে শুরু করতে যাচ্ছেন, নো ডাউট। এখন রিস জেমস যদি শুরু করে, তো বলা যেতেই পারতো লিভরেমেন্টোর জায়গায় তো আমি তাহলে আর্নল্ডকে নিতে পারতাম। দেখেন, লিভরেমেন্টোকে আসলে কোন কোন জায়গায় তুখেল ইউজ করতে পারবে। তুখেল যদি ব্যাক থ্রি খেলায়, সেক্ষেত্রে রাইট সেন্টার ব্যাক হিসেবে কিন্তু লিভরেমেন্টোর ইউজ হতে পারে। এবং যদি ব্যাক ফোরও খেলায়, সেক্ষেত্রেও রাইট ব্যাক হিসেবে রিস জেমসের সাবস্টিটিউশন হিসেবে ইউজ হতে পারে, অ্যান্ড রাইট উইং ব্যাকেও তাকে ইউজ করা যেতে পারে। সো একটা ভার্সেটাইল অপশন কিন্তু তার কাছে থাকে। বাট লিভরেমেন্টো কিন্তু আমার কাছে মনে হয় না তুখেলের মেইন অপশন। যদি তার টুইক করতে হয় প্ল্যানে, সেক্ষেত্রে লিভরেমেন্টোকে ইউজ করবে, এবং এটা এনশিওর করে যে আমি ডিফেন্সিভ কিছু যেন স্যাক্রিফাইস না করি। তুখেলের এইটা কিন্তু সবথেকে বড় একটা পয়েন্ট। এবং সেটার পয়েন্টে আপনি জিজ্ঞেস করেননি, বাট তারপর আমি টেনে আনি ব্যাপারটা হচ্ছে, আমি যে লেফট ব্যাকেও চলে যাই, অনেকে হয়তো বলতেছে যে লুক শ, লুইস হল, তাদেরকে হচ্ছে কেন দেখতে পাচ্ছে না, যে স্পেন্সের টটেনহ্যাম এত স্ট্রাগল করতেছে, সেখান থেকে একজনকে কেন নিয়ে আসতে হবে। দেখেন, নিকো ওরাইলির দিকে যদি আমরা তাকাই, নিকো ওরাইলি যেরকম একটা সিজন কাটিয়েছেন, সে স্টার্ট করতেছে, 90 মিনিটসও খেলতেছে, ঠিক আছে। তো কেন তাহলে হচ্ছে স্পেন্সকে নিল? দেখেন, যদি আমি যদি নিকো ওরাইলির তার মানে কী বলবো স্পেশাল অ্যাট্রিবিউটস দেখি, সে কিন্তু অফেন্সে মারাত্মক, ডিফেন্সেও সে ভালো। সো আমি যদি অফেন্সের কথা চিন্তা করি, সেদিকে সে অনেক বেশি সুপিরিয়র। এবং যদি কখনও আসলে তুখেলের দরকার হয় যে আমি একটু আমার লেফট ব্যাকটার কাছ থেকে আমি ডিফেন্স আউটপুট আশা করব, এটা আমি গোলে লিডে আসি, আমার এখন আর অ্যাটাক দরকার নেই, আমি হচ্ছে ওই সাইডটা দিয়ে ডিফেন্ড করব। স্পেন্সে কিন্তু ডিফেন্ডিং
ফেজে লুক শ এবং লুইস হল দুজনের থেকে বেটার পারফর্ম করে। অফেন্সে আপনি তাদেরকে আসলে ইজিলি স্পেন্সের উপরে রাখতে পারেন, বাট ডিফেন্সিভ ফেজে কিন্তু স্পেন্সে তাদের থেকে বেটার পারফর্ম করে। সো অ্যাগেন স্পেন্সে হচ্ছে এখানে মেইন কোনো রোল না। যদি তুখেলের দরকার হয় যে আমার ডিফেন্সিভ পজিশনে ডিফেন্সিভ ফুলব্যাক লাগবে রাইট নাও, ওই মোমেন্টেই শুধু সেই ইউজ হবে। সো এই তো গেল হচ্ছে এই দুজনের কথা। সো আই ডোন্ট থিঙ্ক হচ্ছে এই জায়গাতে খুব বেশি একটা প্রবলেম আছে। তো আপনি যদি হচ্ছে অন্য পজিশনে চলে যান, সেক্ষেত্রে হয়তো ভিন্ন ভিন্ন মতামত পাবেন। আমরা যদি দেখি টুকেল কিন্তু হচ্ছে কি সিনিয়র প্লেয়ারদের দিকে কিছুটা হলেও প্রায়োরিটি দিয়েছেন, যেরকম ডিফেন্সিভ লাইনে যদি বলি ড্যান বার্নের মতো প্লেয়ার যখন নিয়েছেন, আবার মিডফিল্ডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হেন্ডারসনের মতো প্লেয়ার আছে, যেখানে তাদের ব্যাকআপ প্লেয়ার হিসেবে ডেকল্যান রাইস ছিল, জুড বেলিংহাম আছে, অ্যান্ড হচ্ছে গিয়ে আপনার এজের কথাও যদি আমি বলি, সো আরও অনেক তার কাছে অপশন আছে। কিন্তু সেই জায়গায় আমার কাছে মনে হয়েছিল যে অ্যাডাম ওয়াটারকে নিলে আরও বেশি সুবিধা করতে পারতো। এছাড়া কিন্তু আমরা দেখেছি মর্গান গিবস হোয়াইট একটা অসাধারণ সিজন কাটিয়েছে। সো এটা আসলে তার জন্য হলেও একটু হয়তো খারাপ হয়ে গিয়েছে এই মানে ওয়ার্ল্ড কাপে ডাক না পাওয়াটা। ডিফেন্সিভ সাইড থেকে শুরু করি, আমার কাছে মনে হয় বার্নের চান্স পাওয়াটা ট্যাকটিক্যাল বা প্রোফাইল বেস যে আমি কথাটা বললাম সেটার সাথে অনেক মিলে। দেখেন আমি যদি ব্যাক 4ও যদি চিন্তা করি কিংবা ব্যাক 3 চিন্তা করি, আমার কিন্তু হচ্ছে এয়ারে একজন ডিফেন্ডার এমন দরকার যে একটু এয়ারে সুপিরিয়র থাকবে ফর স্কোরিং গোলস অ্যান্ড ডিফেন্ডিং টু। কারণ যদি আমি যদি সেট পিস ফেস করি সেক্ষেত্রে, কারণ অবভিয়াসলি এটা মেনশন করতে হয় আর্সেনাল যে সেট পিস নিয়ে একটা ভয় দুনিয়াতে ঢুকিয়ে দিয়েছে, এরপর সব দল কিন্তু মোটামুটি চাইবে যেন কোনো দল, আমার বিপক্ষ দল, সেটা অ্যাডভান্টেজ না নিতে পারে। তাই আমার কাছে মনে হয় যে একজন এরকম ফিজিক্যাল বিস্ট থাকাটা খারাপ কিছু না, জাস্টিফাইড। এখন আপনি বলতে পারেন স্টোনসকে কি নেওয়া দরকার ছিল, আই ফিল লাইক ওকে এই জায়গায় হয়তো আপনি চাইলে কিছু টুইক করতে পারতেন, বাট আপনি হয়তো স্টোনসের বল প্লেইংটাকে প্রায়োরিটি দিয়েছেন। বাট এগেন হ্যারি ম্যাগুয়ার গুড সিজনে কিন্তু ভালো যায়নি, এগেন হ্যারি ম্যাগুয়ার কিন্তু গুড বল প্লেইং ডিফেন্ডার, সো সেখানে চাইলে আসলে কিছুটা ঠিক করা যেতে পারতো। সো আই থিঙ্ক সেই জায়গায় ডিবেট থাকে। বাট বার্নের কথাটা আমি আসলে বললাম, বার্নকে নেওয়া হয়েছে জাস্ট ওই একটা রোলের জন্য, যে আমি যদি এরকম একটা এক্সট্রা মানে একটু আনন্যাচারাল হাইটই তার বলা যায় তুলনামূলক বেশি, সো সেইটাকে যদি কোনো না কোনো জায়গায় ইউজ করা যায় ইংল্যান্ডের জন্য হয়তো একটা এক্সট্রা অ্যাডভান্টেজ থাকবে। দেখা যায় আউট অফ দ্য বক্স কিছু। এবার যদি ওয়ার্টন, আই ফিল লাইক এই ছেলেটাও প্রচণ্ড আনলাকি হচ্ছে, যে আমি হয়তো ভাবছিলাম মানে সেক্ষেত্রে হেন্ডারসনের কী কাজ আই ডোন্ট নো, বাট একটা লজিক হইতে পারে যে থাকে না ড্রেসিং রুমে একটা মোস্ট সিনিয়র ক্যারেক্টার যে সবাইকে এক করে রাখে, এই কন্ট্রিবিউশন ছাড়া আমার কাছে মনে হয় না যে হেন্ডারসনের আসলে আর কিছু ডেলিভার করার মতো আছে বা এই ইংল্যান্ড এই দলে দেওয়ার মতো কিছু আছে। বাট মিডফিল্ড ইজ ভেরি গুড। আমি এলিয়েট অ্যান্ডারসনের কথা বলি, ডেকল্যান রাইস বলি, তারা হয়তো ডাবল পিভটে শুরু করতে পারে। অপশন হিসেবে হচ্ছে কবি মাইনু সেখানে আছে, আমার কাছে মনে হয় সেও হচ্ছে সেই জায়গায় রোলটাতে ঢুকতে পারে। নাম্বার 10-এ যদি আমি চিন্তা করি, আমি মর্গান রজার্সকে, জুড বেলিংহামকে, ইভেন এজেকেও এসে ওই জায়গাটাতে আমি ইউজ করতে পারতেছি। আই ফিল লাইক এই ক্রিয়েটিভিটি ছাড়া এই মিডফিল্ডের কাছে সব আছে। ক্রিয়েটিভ গেস এটা একটু অন্য ব্যাপার, কারণ প্রিমিয়ার লিগে ক্রিয়েটিভ ফুটবলের খুব বেশি একটা চর্চা হয় না, তাই ফিজিক্যালিটি পেস, তো আই থিঙ্ক সেই জায়গাটাতে ইংল্যান্ড মিডফিল্ড বেশ ভালোই কম্প্যাক্ট এবং যথেষ্ট পরিমাণে স্টেবল। ফরওয়ার্ডও যে বেশ ভালো আমার কাছে মনে হয়। হ্যাঁ, আপনি যদি গিবসের কথা বলেন, আই ফিল লাইক ওকে আনলাকি, সে ইজ আনলাকি। এত সুন্দর একটা সিজন কাটানোর পরেও তাকে যে হচ্ছে নিল না, আমার কাছে মনে হয় অলরেডি সেম প্রোফাইলের দুজনকে অলরেডি সে নিয়ে ফেলেছে, এই জন্য হয়তো তাকে স্যাক্রিফাইস করেছে। তার বদলে হয়তো এজেকে নেওয়া হচ্ছে এই কারণে, যদি আমার নাম্বার 10 দরকার হয় 10-এও খেলাইতে পারবো, এবং যদি দরকার লেফট উইংয়ে সেক্ষেত্রে আমি খেলাইতে পারবো। আই গেস মানে আমি জাস্ট সব কিছুর পজিটিভ কিছু একটা সাইডটা বলার চেষ্টা করছি। দেখেন গিবস যে সিজন কাটিয়েছে এই পজিশনে আপনি বলতেই পারেন সে ডিজার্ভ করতে পারে, বাট তুখেল যেভাবে চিন্তা করেছে আমি জাস্ট সেটা বলার চেষ্টা করেছি। দেখেন পজিটিভ নেগেটিভ দুই পক্ষেরই মানুষ থাকবে। আই থিঙ্ক ব্যাপারটা মানে আমি যদি বলি গিবস আনলাকি, বাট স্কোয়াডটা খারাপ না। আমরা যদি মিডফিল্ড থেকে আরেকটু উপরের দিকে যাই, তাহলে কিন্তু আমাদের কয়েকটা পপুলার নাম সেখানে মিস চলে গেছে, যেরকম পালমার এবং ফোডেনের মতো প্লেয়ারগুলো যখন আমাদের মিস যায় ওয়ার্ল্ড কাপের মতো একটা স্টেজে, সেটা আসলেই দুঃখজনক। এছাড়া আরেকটা যেটা নাম মানে সবার প্রিয় এখন নাম হ্যারি কেন, যে কিনা একটা অসাধারণ বুন্দেসলিগা সিজন কাটিয়েছে। লাস্ট সিজন সে ট্রফি জিতেছে এবং এই সিজনেও তারা ট্রফিটা নিয়েছে। সো আপনি হ্যারি কেনের উপর কতটুকু আশাবাদী যে সে ওয়ার্ল্ড কাপে কি এই পারফরমেন্সটা ধরে রাখতে পারবে কিনা? অনেক আশাবাদী, কারণ কেইন যে সিজনটা কাটিয়েছে টিল নাও, ওয়ার্ল্ড কাপে সে যদি একটু বাজিমাত করতে পারে আমার কাছে মনে হয় ব্যালন ডি'অরের জন্য সে টপ কন্টেন্ডারে চলে যাবে, নো ডাউট অ্যাবাউট দ্যাট। সো এখন যদি ইংল্যান্ডের ফ্রন্ট কারা কারা থাকতে পারে, আই ফিল লাইক গর্ডন, কেইন এবং বোধ হয় বুকায়ো সাকাই স্টার্ট করবে। এখন আমি যদি একটু ডেপথ দেখি, দেখেন সাকা কিন্তু এই সিজনে মোটামুটি একটা টাইম ইনজুর্ড ছিল, এবং যদি আমি তুখেলের জায়গায় চিন্তা করি যে আমার সাকার প্রোফাইলটাই লাগবে,
আমি কাউন্টার বেসিসে খেলবো, যে মোটামুটি ভালো বল ক্যারিংও করবে। সো সেই দিক থেকে সাকার একটু কাছাকাছি লাইক টু লাইক রিপ্লেসমেন্ট হিসেবে সে মাডুয়েকে নিয়েছে। মাডুয়েকে নেওয়ার পিছনে এই একটা কারণে আমি দেখি যে সাকা খেলবে, বাট আমি যদি সাকাকে সাবস্টিটিউট করি আমি চাই যে ওরকম প্রোফাইলেরই কেউ থাকুক। আমি ফোর্ডেন বলি কিংবা পালমার বলি, তারা এই প্রোফাইলটা ক্যারি করে না। তারা ভালো প্রোফাইল ক্যারি করে কিন্তু এই প্রোফাইলটা ক্যারি করছে না। সো আই ফিল ওই জায়গাতে হয়তো বাকি দুজন অমিট হয়ে গেছে। বাট অ্যাগেন ফোর্ডেনকে কিন্তু হচ্ছে তুখেল কিন্তু ওয়াইড প্লেয়ার হিসেবে দেখে না। সে একটা আসলে প্রেস কনফারেন্সে বলেছিল, আমি আসলে ফোর্ডেনকে ওয়াইড উইঙ্গার বা ওয়াইড প্লেয়ার হিসেবে দেখি না। সো পালমারকে সেই জায়গায় চিন্তা করতে পারতো, বাট পালমারকে হয়তো এই কারণে হয়তো সে নিতে চায়নি বা নেয়নি। পালমার যে খুব ইমপ্রেসিভ সিজন কাটিয়েছে তা কিন্তু না। ইনফ্যাক্ট চেলসির জন্য বেস্ট প্লেয়ার আমি যদি বলি এনজো ফার্নান্দেজ, জোয়াও পেদ্রো, এই দুজন কিন্তু পারফর্ম করে গিয়েছে। সো আই থিঙ্ক পালমার সেই জায়গাটাতে আনলাকি আপনি বলতে পারেন। এইটা সত্ত্বেও তাকে নেওয়া যেত, কারণ ইংল্যান্ড জার্সিতেও সে যতটুকু সময় পেয়েছে ভালো খেলছে, দেওয়া যেত। বাট অ্যাগেন সব কিছু থেকে আপনি স্যাটিসফাই করতে পারবেন না। বাট ওই তো ফ্যানদের হচ্ছে কি একটা এক্সপেকটেশন থাকে যখন পপুলার ফেসগুলো টিমে থাকে। এখন এদিকে যদি আমি দেখি এক্সপিরিয়েন্স বা ফর্মের কথা যদি আপনি বলেন, ইভান টোনি কিন্তু একটা অসাধারণ সিজন কাটিয়েছে সৌদি লিগে। তো সেই হিসেবে যদি আপনি তাকে দলে যুক্ত করে নেন, তাহলে আমার প্রশ্ন হচ্ছে মর্গান গিবস হোয়াইট কেন এখানে আর কি জায়গাটা পেল না? ওই যে একটু আগে বলতেছিলাম প্রোফাইল বেসিসে দেখেন সেই জায়গাটাতে হ্যারি কেইন একদম পুরো শিওর শট খেলতেছে। ধরেন কেইনের কিছু একটা হয়ে গেল যেটার কারণে টুর্নামেন্টে কেইন নেই। সো কেইনের কাছাকাছি ইংলিশ ফরওয়ার্ড প্রোফাইলটা মোটামুটি ক্যারি করে ওয়াটকিন্সকে সে জায়গাতে চুজ করেছে, বুঝলাম। সো আপনি সবার মতো হচ্ছে থার্ড চয়েস হিসেবে সেক্ষেত্রে অনেকে বলতেছিল ক্যালভার্ট লিউইন কেন নাই, সে তো ভালো সিজন মোটামুটি কাটিয়েছে, লিউইনকে তো নেওয়া যেতে পারতো। ওয়াই সামওয়ান ফ্রম সৌদি? সো আই থিঙ্ক এই জায়গাটা হচ্ছে টোটালি একটা ডিফারেন্ট স্ট্রাইকার রাখার। দেখেন ইভান টোনি ইজ ফিজিক্যালি স্ট্রং, পোচার হিসেবে একদম জেনুইন নেই। সে হয়তো কানেক্টিং গেম প্লে তো সে খারাপ না, বাট আপনি তাকে ইউজ করতে পারেন যখন আপনার ফিজিক্যালিটি দরকার হবে স্ট্রাইকারের কাছ থেকে, এবং যখন হয়তো কেইন অ্যাভেলেবল নেই এবং ওয়াটকিন্স আসলে স্ট্রাগল করতেছে। ওই মোমেন্টে আসলে আমার কাছে মনে হয় যে ইউজ হতে পারেন ইভান টোনি। অ্যান্ড ইন কেস ইংল্যান্ড পেনাল্টি শুট আউটে যাচ্ছে, তখন কিন্তু ধরেন হ্যারি কেইন পুরো 120 মিনিটই খেললো, বাই এনি চান্স দুইটা সাবস্টিটিউশন থেকে দুজন আমি ওয়াটকিন্স আর হচ্ছে ইভান টোনিকে সেখানে মানে আসলে ইনসার্ট করে দিলাম। সো এতে কী হলো, আমার কাছে কিন্তু মোটামুটি ভালো পেনাল্টি টেকার চলে আসলো। বাট বলতে পারেন পালমারও তো ভালো পেনাল্টি টেকার ছিল। সো মানে আপনি চাইলে পক্ষে বিপক্ষে অনেক যুক্তি দাঁড় করতে পারেন, বাট আমার কাছে পক্ষে যেটা মনে হয়েছে সেটা বললাম। ইভান টোনিকে নেওয়ার কোন কারণ হইতে পারে, বাট এগেন ক্যালভার্ট লিউইনকে নিলেও খারাপ হতো না। বাট টুকেল কি মাদুয়েকে কি সেই পালমার বা ফরেন লেভেলের কোনো প্লেয়ার আপাতত কনসিডার করছে কি না? যেহেতু পালমার বা ফরেন জায়গা পায়নি, মাদুয়েকের মতো একটা প্লেয়ার চান্স পেয়ে গিয়েছে। আসলে এই যে একটু আগে বলতেছিলাম যে আসলে সেক্ষেত্রে প্লেয়ারের নামের থেকে বা মানে কি বলবো ইম্প্যাক্টের থেকে বা প্রোফাইলটাকে সে আসলে বেশি প্রায়োরিটি দিয়েছে। প্রোফাইল হিসেবে আপনি বলতে পারেন যে আপনি যদি সাকার প্লেয়িং স্টাইল দেখেন, সে কিন্তু অনেক সময় ডিপ ড্রপ করে বল নিয়ে বলটাকে হচ্ছে সামনে প্রোগ্রেস করে। অনেক সময় আমরা সাকাকে দেখি যে সে ওয়াইডেই কিন্তু থাকে। সো ট্রানজিশনে তাকে ইউজ করা যেতে পারে। ওকে ফাইন, টিম হচ্ছে ড্রপ করছে, আমি হচ্ছে ওয়াইডেই আছি, মিডফিল্ড থেকে আমার কাছে বল ডেলিভার করবে, আমি সেটা নিয়ে হচ্ছে ওয়াইডে থেকে ঢুকে যাবো, ততক্ষণে হাফ স্পেস এবং সেন্ট্রালি যারা যারা রান মেক করবে তাদের কাছে বল ডেলিভার করবো, কিংবা আমার যদি অপশন থাকে আমি শট নিব। আচ্ছা, তো এই জায়গাতে আমার কাছে মনে হয় পালমারের ডিফারেন্সটা কি, পালমার কিন্তু হচ্ছে একদম আউট অ্যান্ড আউট ওয়াইড প্লেয়ার না, সে কিন্তু আপনার ওয়াইড এরিয়া থেকে সে কিন্তু ইনসার্ট ফরওয়ার্ডের মতো মুভ করবে। সো আই থিঙ্ক সে এই প্রোফাইলটা চাচ্ছিল না। এবং মাডুয়েকের ক্ষেত্রে দেখেন মাডুয়েকেও কিন্তু অনেকটা সাকার মতো ওই টাইপের প্রোফাইল, যদিও সাকা বেটার মাডুয়েকে থেকে অবভিয়াসলি। অ্যান্ড আপনি যদি ভিন্ন ভিন্ন প্রোফাইল চিন্তা করেন, সাকা আপনি পালমারকে অবভিয়াসলি বেটার প্লেয়ার বলবেন দেন মাডুয়েকে স্বাভাবিকভাবে। বাট ওই যে প্রোফাইলের একটা ব্যাপার, যে টুকেল যদি চায় না আমার এই প্রোফাইলই লাগবে, আমার হচ্ছে যে হইতেছে একদম ওয়াইড এরিয়াতে ঢুকে যে হচ্ছে বল ডেলিভার করতে পারবে, নিচেও হচ্ছে কাটিং সাইড করে গোল অ্যাটেম্প নিতে পারবে, আমার এই দুই টাইপের প্লেয়ারই লাগবে। মানে আমি যদি চাই যে 2 in 1 এটা যদি আমার লাগবে, সেক্ষেত্রে কিন্তু পালমার আবার এদিকে একটু যায়। যদি ইনসাইড ফরওয়ার্ডের কথা বলি, সেক্ষেত্রে পালমার কিন্তু ওয়ে বেটার দেন হচ্ছে ম্যাডুয়েকে। ওই যে প্রোফাইলটাকে প্রায়োরিটি দিতে যে আসলে সে পুরো ইংল্যান্ডকে তার বিপক্ষে নিয়ে গিয়েছে। এখন যদি রেজাল্ট ডেলিভার করে, পেপ গার্দিওলা যেমন রিস্ক নেয় যে ক্লিক করলে হাই মাস্টার মাইন্ড, আর যদি হচ্ছে ক্লিক না করে চেলসির সাথে যেভাবে ফাইনাল হেরে গিয়েছিল কান্তেকে কোনো মানে রদ্রিকে না খেলে কান্তের বিপক্ষে কোনো ডিফেন্সিভ মিডফিল্ডার ছাড়া। সো আসলে গ্যাম্বল হতেও পারে, আবার পক্ষেও যেতে পারে। আমি যদি ভুল না করি ইংল্যান্ডের এই টিমে হচ্ছে গিয়ে 4টা আর্সেনালের
প্লেয়ার এবং মোস্ট প্রবাবলি 3টা সিটির প্লেয়ার আছে। তো এখানে টুকেল কি টেবিল টপার টিমগুলোর দিকে কি প্রায়োরিটি দিয়েছেন কিনা? ওয়েল, সেই জায়গাতে কিন্তু আমার কাছে মনে হয় যে লিভারপুল তো তাহলে স্যাক্রিফাইস হয়ে গিয়েছে, কারণ লিভারপুলের মতো ইংল্যান্ডের আপনি মোস্ট সাকসেসফুল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড, এবং যদি আমি চিন্তা করি লিভারপুল টাইটেল সংখ্যা যেহেতু তাদের সেম, তো মোস্ট সাকসেসফুল দুইটা ক্লাবের আমি যদি প্লেয়ার সংখ্যা দেখি সারপ্রাইজিংলি লো। তো এই জিনিসটা আসলে আমার কাছে মনে হয় যে আর্সেনালের প্লেয়াররা অ্যাজ এ টিম হয়ে খেলছে এই সিজনটা। যদি আমি চিন্তা করি তাদের একদম মেইন ম্যান গিওকেরেসও কিন্তু একদম খুব ইমপ্রেসিভ বিগ নাম্বার ছিল না, মানে সবাই এই জায়গায় মোটামুটি কন্ট্রিবিউশন ছিল। সো টিম প্লেয়ার হিসেবে আর্সেনালের প্লেয়াররা কিন্তু খারাপ না, অ্যাজ এ টিম প্লেয়ার চিন্তা করলে তারা মোটামুটি ভালো, এবং সেক্ষেত্রে হয়তো তাদেরকে প্রায়োরিটি দেওয়া যেতে পারে। এবং প্রোফাইল ওয়াইজ যদি আমি চিন্তা করি, সিটি থেকে নিকো রাইলিকে পিক করছে, পারফেক্ট। স্টোনসকে পিক করছে, আই থিঙ্ক ওই জায়গাতে আপনি একটু ভাবতে পারেন ওকে ওকে নেওয়ার কি দরকার ছিল। সো মানে কিছু কিছু আপনার ডিসিশন ছাড়া ম্যাক্সিমাম মনে হবে যে না, সে প্রোফাইলে যে ক্লাবে পাইছে সে নিছে। বাট এগেন কিছু প্লেয়ার থাকে পছন্দের, তাদেরকে আসলে হয়তো একটু বেশি সে ট্রাই করছে। বাট তুখেল একটা জিনিস কিন্তু বোল্ড করে বলে দিয়েছে, আমি সেপ্টেম্বর এবং নভেম্বরের উইন্ডোতে অনেক টেস্ট করছি, তো সেখানে যাদেরকে যাদেরকে আমার কাছে মনে হয়েছে আমার প্ল্যানের সাথে অ্যালাইন করে তাদেরকে আমি ডেকেছি। এবং আপনি যদি সেপ্টেম্বর নভেম্বরের ওই ওই যদি উইন্ডোটা দেখেন, সেক্ষেত্রে আপনি দেখবেন অনেকেই টেস্টেড হয়েছে, যারা এখন বাদ পড়ে গিয়েছে তাদের অনেকেই সেখানে টেস্টেড হয়েছে। সো আই ফিল লাইক তার যে পরীক্ষার যে একটা মাপকাঠি, সেটা সে অলরেডি ফিক্স করেছে। যাদেরকে নিয়ে বলা হয়েছে কেন বাদ গিয়েছে, তারাও সেই পরীক্ষার মধ্যে দিয়ে গিয়েছে। প্ল্যানটা তার, সো বলা যায় যে জাজমেন্টটা হয়তো সে সেভাবেই করেছে। কিন্তু মঞ্চটা যখন বিশ্বকাপের মঞ্চ, সেখানে হচ্ছে গিয়ে স্পেনে যেরকম ইয়াংস্টার প্লেয়ার এবং ফ্রান্সের টিমে যদি তাকাই সব হচ্ছে গিয়ে পপুলার ফেস। ইভেন পর্তুগালের দিকে তাকালেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে পপুলার ফেসগুলো আছে। সেখানে এই পপুলার ফেসগুলোকে বাদ দিয়ে যখন টুকেল তার ইংল্যান্ড দলটি ঘোষণা করে, তারা কতটুকু কম্পিট করতে পারবে, এটা কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। ইংল্যান্ড স্কোয়াড কোনো বিশ্বকাপে আমার কাছে খারাপ মনে হয় না। দেখেন, ডিউ টু প্রিমিয়ার লিগ হাইপ, ডিউ টু দেয়ার ফ্যাসিলিটিস, সবাই মোটামুটি ইংলিশ প্লেয়ারদেরকে চিনে, মিডিয়া হাইপেও তারা পায় মোটামুটি ভালো। সো তাদেরকে মোটামুটি সবাই চিনে। এই জন্য আপনার কাছে আমার কাছে মানে মনে হবে যে ইংল্যান্ডের প্লেয়ার ওকে সবাই পপুলার, স্বাভাবিকভাবে, এতে দোষের কিছু না। কিন্তু ইংল্যান্ড টিম এত ভালো হওয়ার পরে কেন তাহলে বিশ্বকাপে তারা হচ্ছে ফাইট দিতে পারে না? কারণ হচ্ছে তাদের টিম কেমিস্ট্রি, অ্যান্ড হচ্ছে আমার কাছে মনে হয় ম্যানেজার যারা এতদিন ছিল ঠিকঠাক প্রোফাইল যে চুজ করবে সেটার ফ্রিডম পায়নি। কারণ আমি স্টার প্লেয়ারকে বাদ দিতে গেলে হিউজ ব্যাপার। যেমন আমরা শুনতেছিলাম যে আনচেলত্তি নেইমারকে নিতে চায় না, ব্রাজিল বলতেছে নিতেই হবে। অনেক কিছু আমরা শুনতে পেয়েছি যে নেইমারকে নেওয়ার পরেই আসলে কন্ট্রাক্ট এক্সটেনশন 2030 পর্যন্ত করা, অনেক কিছু এই টাইপের শুনেছি যে আনচেলত্তি নিতে চায়নি, বাট তারপর নিতে হয়েছে। ওগুলো সাইডের আলাদা, বাট বলতেছি যে আসলে ম্যানেজারের কাছে যদি সেই ফ্রিডমটা থাকে, তাহলে বোধহয় ম্যানেজার এরকম কিছু ডিসিশন নেওয়ার আসলে সাহসটা দেখাতে পারে যে না, আমি প্রোফাইল বেসিসে যাব, নেম বেসিসে আমি যাব না। এখন সময় বলে দিবে যে আসলে ফলাফল কে, বাট এত বছর তো ইংল্যান্ড আসলে স্টারের পিছনেই আসলে সময় দিয়েছে, স্টার নিয়েই স্কোয়াড সাজিয়েছে, রেজাল্ট তো আসেনি। একটু এবার খানিকটা আউট অফ দ্য বক্স ট্রাই করে দেখো কি হয়। আপনি যখন ব্রাজিলের কথা তুলেন, সেখানে আর্জেন্টিনার কথা বলতে হয়। আর্জেন্টিনা কিন্তু এখনো দল ঘোষণা করে। তো আর্জেন্টিনা দলেও কি এরকম কোনো বিগ নেম মিস হয়ে যাওয়ার কি পসিবিলিটিস আছে কি না? হবে, সেটা মিডফিল্ডে হতে পারে স্যাক্রিফাইস, কারণ আর্জেন্টিনার বর্তমান মিডফিল্ড সেটা মানে ইনফর্ম প্লেয়ার অনেকে আছে। সো আপনি কিন্তু সবাইকে নিতে পারবেন না, কাউকে না কাউকে তো স্যাক্রিফাইস হতেই হবে। সেক্ষেত্রে আই থিঙ্ক আপনি হয়তো এক্সপিরিয়েন্স ধরেন, ফর এক্সাম্পল ডিপল এবং পারেডেস দুজনকেই যদি নেয়, সেক্ষেত্রে দেখা যাবে যে এই ইনফর্ম ইয়াং মিডফিল্ডার কাউকে স্যাক্রিফাইস করতে হচ্ছে। সো হইতে পারে সেটা পালাসিয়া, হইতে পারে সেটা বার্ক, হইতে পারে। আই এম নট সেইং এটা, কিন্তু পুরোটা জাস্ট বলার খাতিরে বলতেছি যে কেউ হইতে পারে। তখন কিন্তু আপনার সোশ্যাল মিডিয়াতে এক পক্ষ থাকবে যে কেন নেয় নাই, আরেক পক্ষ থাকবে যে না আচ্ছা ফাইন, আমি এদেরকে বিশ্বাস করি। সো আই থিঙ্ক সবাইকে খুশি করে আসলে দল দেওয়া যায় না, সম্ভব না আসলে। তো দেখা যাক কতদূর কি হয় আর্জেন্টিনার দল। এবং ইংল্যান্ড টিম যেহেতু ঘোষণা হয়ে গেছে, আমরা আশা করবো ইংল্যান্ড একটা ভালো পারফরমেন্স দিতে পারবে এবারে বিশ্বকাপে, হোপফুলি। কারণ তারা প্রতি বিশ্বকাপের আগে এটা বলে যে ইটস কামিং হোম, বাট ঘরের ছেলে আর ঘরে ফিরে আসে না। আচ্ছা, তাহলে আমি যদি আরেকটু পিছনে চলে আসি, ব্রাজিল যখন দলটি ঘোষণা করে, সেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে আমাদের নেইমার কিন্তু দলের জায়গা পায়। সেখানে কিন্তু জোয়াও পেদ্রোর মতো একটা ভালো প্লেয়ার, যে একটা সিজনে অসাধারণ পারফরমেন্স করে গিয়েছে। আবার মিডফিল্ডে দেখি অ্যান্ডো সান্টোসের মতো একজন ভালো প্লেয়ারও কিন্তু মিস চলে যায়। সেখানে কিন্তু আনচেলত্তি কিন্তু এই
পপুলার ফেসের দিকে কিন্তু নজরটা দিয়েছিলেন, কিন্তু আমাদের টুকেলের দিকে যদি দেখি সে কিন্তু এই পপুলার ফেস দিকে না যে সে তার নিজের ট্যাকটিক্সের দিকে গিয়েছিল। এখন আনচেলত্তি কি নেইমারকে তার ফ্যানের প্রেশারের জন্য কি আদৌ দলে নিয়েছে কিনা? আপনি বলতে পারেন সে জায়গায় অনেক কিছু মানে সোশ্যাল মিডিয়াতে বা হচ্ছে বেশ ভালো ভালো জায়গা থেকে যে কথাগুলো এসেছিল যে আনচেলত্তি আসলে মানে এমন একটা কোচ, আনচেলত্তি আসলে সবসময় চায় যে নিজের প্রায়োরিটিটা রাখতে, সে ড্রেসিং রুম বলি, বোর্ড বলি, তার পজিশনটা ধরে রাখতে চায়। এতদিন সে নেইমারকে নেয়নি, সো এই পর্যায়ে এসে সে যখন নেইমারকে নিয়েছে তখন বেশ কিছু কথা শোনা গিয়েছে যে স্পন্সররা প্রেশার দিচ্ছে, ফ্যানরা প্রেশার দিচ্ছে, কারণ নেইমার, ইটস এ বিগ থিং। মেসি রোনালদোর পরে যদি আমি বলি কমার্শিয়ালি ফুটবল বিশ্বে বড় নাম, সেটা অবভিয়াসলি নেইমার। সো এটা ফিনান্সিয়ালিও ইফেক্ট করবে, অনেকভাবেই ইফেক্ট করবে যদি রেজাল্ট না আসে। সো সেই জায়গাটা আমার কাছে মনে হয় যে আনচেলত্তি সেই জিনিসটা কনসিডার করেছে, আমার কাছে মনে হয় সেটা ভুল না। বাট জোয়াও পেদ্রোকে নেয়া মানে বাদ দেওয়ার পেছনে আই থিঙ্ক সে জায়গাটাতে আমি কোনো লজিক পাই না। মানে লুইস এনরিকেকেও আমি সেখানে বাদ দিতে পারতাম। লুইস এনরিকে এই ব্রাজিলের ফরওয়ার্ডে কোন জায়গায় ইউজ হবে আমি বুঝতেছি না। আমার কাছে মনে হয় না যে খুব ম্যাসিভ রোল তার এই জায়গায় থাকবে। আই থিঙ্ক লুইস এনরিকেকে বাদ দিয়ে সেখানে হয়তো জোয়াও পেদ্রোকে নেওয়া যেত। বাট আন্দ্রে সান্তোসের কথা যদি বলি, আই থিঙ্ক সে জায়গাটায় আন্দ্রে সান্তোস সিজনের শেষ পার্টে এসে খুব ভালো একটা পারফরমেন্স দেখাইতে পারে নাই। সো আই থিঙ্ক এই কারণে হয়তো আন্দ্রে সান্তোসকে বাদ দেওয়া যেতে পারে। বাট আই থিঙ্ক জোয়াও পেদ্রো জায়গাটা ডিজার্ভ করতো মোর দ্যান লুইস এনরিক। আই ফিল মানে মানে প্রোফাইল হিসেবে যদি বলি, আই ফিল ব্রাজিলের ফরওয়ার্ড লাইন যথেষ্ট পরিমাণ কমপ্লিট একটা ফরওয়ার্ড লাইন। সেই জায়গায় আমি নেইমারকে যখন নিয়েছি, আই ফিল লাইক যে জোয়াও পেদ্রোকে নেওয়া যেত, লুইস এনরিকে আসলে অমিট করে সেই জায়গা থেকে। আমরা যদি ইংল্যান্ড দলের দিকে যাই তাহলে আমরা দেখব যে হ্যারি ম্যাগুয়ার কিংবা ফরেনের ফ্যামিলি কিন্তু একটু সোশ্যাল মিডিয়াতে এসে কিছুটা হলেও তাদের আক্ষেপ দেখিয়েছে এবং টুকেলের প্রতি একটু যে তাদের রাগ বা ক্ষোভ যেটা আছে তারা একটু প্রকাশ করেছে। আমি গতকালকে দেখছিলাম যে হ্যারি ম্যাগুয়ারের মা সোশ্যাল মিডিয়াতে বলেছিল যে টুকেল যে এই স্কোয়াডটা দিয়েছে এটা স্রেফ একটা নোংরামি। তো আপনি এই স্টেটমেন্টটাকে কীভাবে আর কি দেখছেন? বাংলাদেশ হিসেবে আসলে খুব বেশি একটা অবাক হচ্ছি না, কারণ আমাদের আসলে দেশেও ক্রিকেটে আমরা এই জিনিস দেখতে দেখতে অভ্যস্ত মোটামুটি। অ্যান্ড বলবো যে আমি যে খুব বেশি ফ্যান এই জিনিসটা তা না, কারণ আসলে খেলার জিনিসগুলো আসলে খেলার মাঠে ড্রেসিং রুমের ভিতরে থাকাটাই আসলে বেটার। এটা যখন সোশ্যাল মিডিয়াতে চলে আসে, সোশ্যাল মিডিয়া মানে পাবলিকলি একটা জিনিস, তো ফ্যানদেরও সেখানে রিয়াকশন থাকবে বা টিমে এক্সিস্ট যারা করতেছে তাদের উপরও নেগেটিভ একটা প্রেশার আসবে। ওকে ফাইন, এত বিগ নেমের উপর মানে তাদের জায়গায় আমাদেরকে যখন নেওয়া হয়েছে, আই থিঙ্ক কিছুটা আনস্টেবল হয়ে যায় জিনিসটা। বাট দলের স্বার্থে এই জিনিসগুলো আসলে করাটা আসলে উচিত না আমার কাছে মনে হয়। যদি বলি গত বিশ্বকাপে যখন ব্রাজিলে কুনিয়া যখন বাদ পড়েছিলেন স্কোয়াডে, সে কান্না করতেছিল। সো এইবার সে কিন্তু মানে সে পারফরমেন্স কিন্তু ওইবারও খারাপ ছিল না তার, মোটামুটি মানে ওই সময়ের কুনিয়ার কথা যদি বলি সে কিন্তু ভালো পারফরমেন্স ছিল সে সময়ও। বাট দেখেন সেও কিন্তু পারফরমেন্স দিয়ে এবার সে দলে আসলে চান্স পেয়েছে। আই থিঙ্ক হতে পারে যে হ্যাঁ কুনিয়া তখন বিগ নেম না, হইতে পারে যে এখন পালমার বলি, ফোডেন বলি, ম্যাগুয়ার বলি, তারা যেরকম বিগ নেম হয়ে গিয়েছে, কুনিয়া হয়তো সেরকম ছিল। বাট আই থিঙ্ক আসলে কোচের ডিসিশনকে আসলে আপনার আসলে রেসপেক্ট করতে হবে, কিছু করার নেই, কারণ সেই রিপ্রেজেন্ট করে এখন। আপনি আপনার পরিচিত মানুষ, আপনার যদি কখনো ফ্রেন্ডও থাকতো যদি সে জাতীয় দল থেকে বাদ পড়ে যেত, আপনারও ক্ষোভ থাকবে, সেটা খুবই স্বাভাবিক, ইট ইজ ভেরি ন্যাচারাল। বাট আই থিঙ্ক সব কিছু ভুলে যখন বিশ্বকাপটা শুরু হবে, আই থিঙ্ক পুরো ইংল্যান্ড আসলে তুখেলের পক্ষেই থাকবে। কিন্তু আমাদের এই যে স্কোয়াড দেওয়ার আগের যে ইনসিডেন্টগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলা কি ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ড দলকে কতটুকু ইফেক্ট করবে বলে আপনি মনে করেন? না, তুখেল খুব ভালো মতো জানতো, সে যখন বিগ নেমগুলোকে বাদ দেওয়ার জন্য কাটাকাটি করছে তখন সে জানতো এগুলো আসবে। সো আই থিঙ্ক সে মেন্টালি সেভাবে প্রিপেয়ার হয়ে এসেছে এবং আই ডোন্ট থিঙ্ক সে খেলায় টুকেল আসলে খুব বেশি ভয় পাচ্ছে। সে জানে আমি আমার চাকরিটা স্টেকে রেখেই হচ্ছে এই ডিসিশনগুলো দিচ্ছি, আমি যদি সাকসেস পাই এই ডিসিশনগুলোর বেসিসেই সাকসেস পাবো। তো আমরা আশা করতেই পারি ইংল্যান্ডে টুকেল হচ্ছে গিয়ে যে তাদের এক্সপেকটেশনটা নিয়ে আর কি টুর্নামেন্টে আগাচ্ছে তারা ফুলফিল করতে পারবে। ফর দ্য বেস্ট। সো আজকে এই পর্যন্তই দর্শক, আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আমরা আসবো পরবর্তী কোনো একটি নতুন এপিসোড নিয়ে, নতুন কোনো দলের অ্যানালাইসিস নিয়ে। ততদিন সাথে থাকবেন স্পোর্টস ইনসাইটের সাথে।